কেন যান ওই নাটক করে বলিয়েন না আমাদেরকে ভাই, আমরা কিন্তু পুরানা ফেলে আছি। নিজেকে পুরনো খেলোয়াড় দাবি করা বেল্লাল হোসেন সত্যিকার অর্থে কি পুরনো খেলোয়াড়? এই বাড়ি নিয়ে আমার বান্ধে এবার হিন্দে দলিল লেগেছে। সেই উত্তর জানার চেষ্টা করব বেল্লাল হোসেনকে নিয়ে টিম সার্চলাইটের ধারাবাহিক অনুসন্ধানের দ্বিতীয় পর্বে। উনি একটা লোকটাই টাউট, হে কিন্তু আমার কই দিয়েছে বাটপার। দশ 2016 ইংরেজি তারিখ 12টা 25 কল্যাণপুর এসবি কাউন্টার সামনে রাস্তার উপরে, পাকা রাস্তার উপরে থেকে আমাকে 10-15 জন লোক একটা হাইস গাড়ি করি এসে আমারে আপনার দিনের বেলায় উঠে নিয়ে চলে যায়। বেল্লাল হোসেনের এই বক্তব্য খুব গুরুত্বের সাথেই নিয়েছিলাম আমরা। যে তারিখের ঘটনায় তার গুমের নাটক এত দূর গড়িয়েছে, আসলেই কি ঘটেছিল সেদিন? বেল্লাল হোসেনের মামলা সাগরে আবারও ডুব দিতে হলো। প্রশ্নবিদ্ধ ওই সময়ের আগে পরে ডজন খানেক মামলার মধ্যে একটি মামলার দিকে চোখ আটকালো। মামলাটি বেল্লাল হোসেনের করা হত্যা চেষ্টা মামলা। 2016 সালের 22 জুন তিনি কলাবাগান থানায় ওই মামলা দায়ের করেন। আসামি করা হয় মেজর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, অধ্যাপক ডাক্তার শহীদুল বারী, ব্যবসায়িক পার্টনার জসিম উদ্দিন, কুয়াকাটায় তারই কর্মচারী কালাম মিয়া, সিটি হাসপাতালের কর্মকর্তা আবু সাইদ মৃধাসহ মোট 9 জনকে। মামলাটির তদন্ত করে কলাবাগান থানা পুলিশ ঘটনার সত্যতা খুঁজে পায়নি। শুধু তাই নয়, প্রতিবেদনে অভিযোগকারী বেল্লাল হোসেনের বিরুদ্ধে সিআরপিসির 211 ধারায় অভিযোগ গঠনের সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা। যেহেতু আলোচিত ছিল, তারা ব্যাপক তদন্ত করার পরে দেখা গেল ওখানে ওই যে ঘটনাস্থলে আশেপাশে কোথাও কোনো সাক্ষী নাই। তারা বলছে কোনো ঘটনা ঘটেই নাই। উপরন্তু পুলিশ তার বাড়িতে যায়, তার বাড়ির কেয়ারটেকার, বাড়ির সেক্রেটারি তাদেরকে সাক্ষাৎকার নেয়। তার বলে তাকে তো আমরা সবসময় দেখছি সুস্থ, দেখেছি আসা যাওয়া করতেছে। পরবর্তীকালে এটাকে আমাদের মোবাইল ট্র্যাক করে পুলিশ সবার, ঘটনাস্থলে যেদিন ঘটনা সেদিন কে কোথায় ছিল। দেখা গেল যে একজন দেশের বাইরে, জসিমউদ্দিন সে দেশের বাইরে, এবং আমরা এক একজন এক এক জায়গায়। ইভেন যে বাদী বেলাল হোসেন, যে প্রতারক বেলাল, সে কিন্তু আপনার মিরপুরের এলাকাতে আছে, ঘটনাস্থলের ধারে কাছে ছিল না। ওই তদন্ত প্রতিবেদন গ্রহণ করে 10 অক্টোবর 2016 তারিখে শুনানির দিন ধার্য করেন আদালত। কিন্তু সেদিন আদালতে উপস্থিত ছিলেন না বেল্লাল হোসেন। স্বজনের মৃত্যুজনিত কারণে কুষ্টিয়ায় অবস্থান করছেন মর্মে 1 মাস সময় আবেদন করেন তিনি। বিকাল 4টে পর্যন্ত আমরা কোর্টে ছিলাম। কোর্ট তাকে 1 মাস সময় অনুমোদন করে। আমরা বাসায় চলে আসি। বিকালবেলা শুনি যে বেলাল নাকি অপহৃত হয়েছে, এবং তারপরের দিন আমরা জানতে পারি যে ওই দিনই, ওই তারিখেই তার স্ত্রী তার একটা ডায়েরি করছে, এবং পরের দিন একটা আমাদেরকে আসামি করে একটা অপহরণ মামলা করে। আইনজীবীর মাধ্যমে আদালতে দাখিল করা বেল্লাল হোসেনের দরখাস্তের তারিখ 2016 সালের 10 অক্টোবর, যে তারিখের দিন গুম হওয়ার দাবি করেছেন বেল্লাল হোসেন। অর্থাৎ বেল্লাল হোসেনের গুম নাটকের গোড়াপত্তন হয় মিথ্যা হত্যাচেষ্টা মামলার মধ্য দিয়ে, যদিও পরবর্তীতে সেই মামলা খারিজ করে দেন আদালত। প্রশ্ন উঠতেই পারে, বেল্লাল হোসেনের গুম হওয়ার ঘটনা সত্যি নাকি সাজানো নাটক? বেল্লাল হোসেনের সবশেষ গুম মামলায় 30 জন নামীয় আসামির সংশ্লিষ্টতার বিষয়টিও সন্দেহজনক। এদের মধ্যে সর্বোচ্চ ক্ষমতাধর থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ পর্যন্ত রয়েছেন। গুমের অভিযোগ র্যাবের বিরুদ্ধে হলেও মামলার 15 ও 16 নম্বরে রয়েছে 2 জন পুলিশ কর্মকর্তার নাম। কারণ বেল্লালের আগের কয়েকটি মামলার তদন্ত তাদের অধীনে হয়েছিল, যে তদন্ত তার পছন্দ হয়নি। আশ্চর্যের ব্যাপার হলো, গুম মামলার আগ পর্যন্ত সব আসামির কাছে দেনা রয়েছে লেক্সাস ডেভেলপার্সের কর্ণধার বেল্লাল হোসেনের। এখানেই ক্ষান্ত হননি, ভুক্তভোগীর পরিবারের সদস্যদেরও মামলার আসামি করেছেন। ফলে মামলা লড়তে গিয়ে টাকা পয়সা যেমন খরচ হয়েছে, সমাজের চোখেও সম্মান হারিয়েছেন তারা।
আমি কিন্তু প্লাস্টিক সার্জন, আমি মানুষের অপারেশন করি, চিকিৎসা দেই, হাসপাতালে প্রশাসন চালাই, কিন্তু প্রত্যেকটা জায়গায় আজকে আমাকে ব্যাহত হতে হচ্ছে। আমি আজকে অসহায়ের মতো মাঝে মাঝে বসে থাকি, ভাবি যে আমি কিসের মধ্যে ঢুকছিলাম। মানুষ তো শান্তির জন্য জমি কিনে বা একটা কিছু, আমি ৬৭ লক্ষ টাকাও গেছে আমার, আর আমি মানসিক মানে যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা আমি কিনছি। বেল্লাল হোসেনের প্রতারণায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তারই ব্যবসায়িক পার্টনার জসিম উদ্দিন। জানা গেছে দেশে বিদেশে জসিমের যত উপার্জন তার সবই হারিয়েছেন বেলালের খপ্পরে পড়ে। এই বেল্লাল হোসেনের প্রতারণার কারণে আমার ভাইয়ের যে দুবাইতে বিজনেস আছে এবং দেশে যে অন্যান্য বিজনেস ছিল সমস্ত বিজনেস ওনার হারাই যায়। কারণ বেল্লাল হোসেন এত মামলা করছে যে এই মামলাগুলার হাজিরা দিতে এবং তদন্ত প্রতিবেদনে আমার ভাইকে আসতে আসতে দুবাই থেকে আসতে আসতে আমার ভাইয়ের বিদেশে কোনো ইনভেস্টমেন্ট নাই, সমস্ত ইনভেস্টমেন্ট হারাই গেছে। শুধু তাই নয়, জসিমকে সরিয়ে কোম্পানির চেয়ারম্যান বানান গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকুকে। এই লেকুর প্রভাবে আরও বেপরোয়া হয়ে ওঠেন বেল্লাল হোসেন। লিয়াকত আলীকে দিয়ে আমার ভাইকে পরবর্তীতে টিবি হারুনকে কনভিন্স করে এদেরকে দিয়ে আমার ভাইকে চট্টগ্রামের মেহেদিবাগ থেকে অপহরণ করে নিয়ে আসে ডিবি কার্যালয়। নিয়ে আসে এখানে আমার ভাইকে অনেক মারধর করে, মারধর করার পর ৭-৮ দিন রেখে ২০ লক্ষ টাকা আমার ভাই থেকে নগদ আত্মসাৎ করে ডিবি হারুন এবং বেল্লাল এবং কাজী লিয়াকত আলী। ওই সময়ে বেল্লালের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের চাপ দেওয়া হয় জসিম উদ্দিনকে। কুয়াকাটায় যৌথ মালিকানায় কেনা জমিও জসিমের কাছ থেকে লিখে নেওয়ার চেষ্টা করেন বেল্লাল ও লিয়াকত আলী লেকু। বেল্লালের প্রতারণার সবচেয়ে বড় হাতিয়ার ছিল কুয়াকাটার লেক্সাস সিটি প্রজেক্ট। সেই প্রজেক্ট ধরেই শুরু হয় আমাদের পরবর্তী অনুসন্ধান। ডিজিটাল ম্যাপে কাছে দেখালেও কুয়াকাটা 0 পয়েন্ট থেকে প্রকল্প এলাকার দূরত্ব অন্তত ৮ কিলোমিটার, আর সমুদ্র সৈকত থেকে ৬ কিলোমিটার দূরে। প্রকল্পের অধিকাংশ জমি পড়েছে গঙ্গামতী মৌজায়। গুটিকয়েক সাইনবোর্ড ছাড়া লেক্সাস সিটি প্রজেক্টের আর কিছুই চোখে পড়ল না, অথচ প্রকল্পের কাজ শুরু হয়েছিল প্রায় ১৫ বছর আগে। আমাদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় দুজন বাসিন্দা এগিয়ে এলেন। একজন আজাদ আকন, অন্যজন সেলিম পেদা। সেলিম পেদা একসময় বেল্লালের জমি দেখাশোনার কাজ করতেন। উনি তো জমি খেলে কাগজ কিনছে, ওই গ্রামে ঢুকছে, যার যেরকম পাইছে এরকম কিনছে, কেউ ঠিকমতো টাকা দেয় নাই, কেউ কম বেশ করে দিয়েছে, কিনছে যা তার থেকে বেশি দখলে নিয়েছে, এই লই ঝামেলা। বেল্লালের অনেক অপকর্মের সাক্ষী তিনি। জানালেন কিভাবে একই জমি দেখিয়ে বিভিন্ন জনের কাছে বিক্রি করতেন। এই জমিটাই, এই যে দেখেন এইটা সাইনবোর্ড 2-3বারও মারছে। কেমন? যেমন আপনি কিনছেন কিলাইন, আপনি আইবেন আজকের, ওইখানে আপনার নামে সাইনবোর্ড, আপনি চলে গেছেন, সাইনবোর্ড শেষ। আবার আরেকজনে কিনছে, হ্যাঁ নাম ওইখানে সাইনবোর্ড, হে চলে গেছে, ওইটা শেষ। এইভাবে উনি অনেক জমিতে এইভাবে প্রতারণা করছে, যে আইসারি ওইটা দেখাইছে, যেটা প্লেস ওইটা দেখাইছে, কিন্তু তার জমি দিয়েছে বিলে ওই মাঝে বা আরেক জায়গায় দেখাইছে স্পট যেইটা ওইটা। তাদের কাছ থেকেই তথ্য মিলল এখানে লেক্সাস সিটি প্রজেক্টের অন্তত 25 একর জমি রয়েছে, যার বেশিরভাগই পানি উন্নয়ন বোর্ড ও বন বিভাগের জায়গা, এবং জমিগুলো কেনা হয়েছে পুরনো রেকর্ড ব্যবহার করে। মন্নান হাওলাদার, ধুলাসার ইউনিয়ন পরিষদের এই সদস্য এমনই এক জালিয়াতির ঘটনার সাক্ষী। বেল্লাল তার কাছ থেকে 50 শতক জমি কিনলেও দলিল করে নেন 83%। অতিরিক্ত ওই 33% সরকারি খাস জমি। এই টাকার জন্য আমি ঢাকাতেও গেছি তার বাসায়। সে আমার লাগে এমনি ভালো ব্যবহার করছে, তার বাসায় খাওয়াইছে টাওয়াইছে, সব কিছুই করছে। তার অফিসে গেছি, অফিস যাওয়ার পরে সে তার একটা পিস্তল বাইর করে আন, খেলনা পিস্তল না অরিজিনাল পিস্তল তার কইতেরি না, তখন তো আওয়ামী লীগের আমল। পিস্তলটা বাইর করে এর মাঙ্গুলি ঘুরায়। এই কাজগুলো করতে গিয়ে
ক্ষমতাকে বারবার হাতিয়ার বানিয়েছেন বেল্লাল হোসেন। হুমকি দিয়ে জমি লিখে নেয়া, পুরনো রেকর্ডে সরকারি জমি দখল, ধীরে ধীরে বড় হতে থাকে তার সাম্রাজ্য। এই এলাকায় আইয়া আওয়ামী লীগের বহুত বল দেখাইছে। হ্যাঁ, মানে উনি একটা লোকটাই এলে টাউট, যখন যা কয় সখী তুমি কে, যখন যে আসে আমি হ্যার, তা উনি এলে হইয়া। লেক্সাস সিটি প্রজেক্টের পাশেই চাপালি বাজারে টিম সার্চলাইট। আমাদেরকে দেখে মানুষের জটলা বেঁধে গেল। সবারই অভিযোগ বেল্লাল হোসেনের বিরুদ্ধে। বেলাল কোম্পানি অনেক মানুষকে এখানে নির্যাতন করছে। এখানে যত প্রভাবশালী লোক ছিল আওয়ামী লীগের, তাদেরকে নিয়ে জমি জগৎ দখল করছে। কেউ টাকা দিচ্ছে, কেউ টাকা দিয়ে নাই। গ্রাম গ্রামে হান্দি হান্দি জায়গা দলিল করে লয়ে গেছে। 2 লাখ 3 লাখ জায়গার দাম 20 লাখ, টাকা দেবে 3 লাখ। এরকম খাসিয়াত খারাপ এখন। এখন ঢাকা বই জমি কেনা, নকশা দিয়ে জমি কেনা, ওদের জমি ধারে না, সাইনবোর্ড টানাই দিয়েছে। এই এলাকায় একেবারে ছোট বড় আমি এখানে থাকবো, আপনি জিজ্ঞেস যাবেন যে আমার ওরা বান্ধে এবারে নিয়ে দলিল নিচ্ছে। বোঝাই যাচ্ছে পট পরিবর্তনের পরও বদলায়নি তার চরিত্র। কারণ এখন তিনি প্রভাব খাটাচ্ছেন গুম পরিবারের সমন্বয়ক হয়ে, কখনো আবার বিএনপির বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকার প্রচার চালিয়ে। কুয়াকাটায় জমি কিনতে গিয়ে ভুক্তভোগীরা বেল্লালের বিরুদ্ধে যে জালিয়াতির অভিযোগ তুলছেন, এবার সেই অভিযোগের সত্যতা যাচাই করার পালা। অর্থাৎ কিভাবে জমিগুলো কিনলেন বেল্লাল হোসেন। কলাপাড়ায় বেল্লাল হোসেনের কেনা বেশিরভাগ জমির দলিল করে দিয়েছেন এই ব্যক্তি। নাম KM বেল্লাল হোসাইন। কলাপাড়া সাব রেজিস্ট্রি অফিসেই দেখা হলো তার সাথে। মূল সমস্যাটা কি, যেমন মুখসা আছে আমার 100 ফুট, 500 ফুট, আমি যদি মুখসা 1000 ফুট বেশি, তাহলে আমি দেবো কিভাবে? আর ওনার তো দেওয়ার ইচ্ছা নেই, কারণ জমি বুঝিয়ে দিবে। চমৎকার একটি তথ্য মিলল তার কাছ থেকে, কিন্তু তিনি আর কথা বাড়ালেন না। তবে পুরনো ফাইল ঘেটে বেল্লালের কয়েকটি দলিলের কপি তুলে দিলেন আমাদের হাতে। খালি চোখে কোনো অনিয়ম বা কারসাজি বোঝার উপায় নেই। তবে দুটি দলিল গুরুত্বের সাথেই তদন্ত শুরু করে টিম সার্চলাইট। 2 দলিলেই জমির দাতার নাম রাজেন্দ্র মোহন সাহা। শুরু হয় বেল্লাল হোসেনের কারসাজি খোঁজার নতুন অনুসন্ধান। কুয়াকাটায় প্লট বিক্রির নামে বেল্লাল হোসেন গ্রাহকদের সাথে যেমন প্রতারণা করেছেন, সেই প্লটের মালিক হতে গিয়েও প্রতারণার আশ্রয় নিয়েছেন। রাজেন্দ্র মোহন সাহার দলিল দুটি তার প্রতারণার অকাট্য প্রমাণ। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে রাজেন্দ্র মোহন সাহার তথ্য জানার চেষ্টা করি। সবশেষ বিএস জরিপে রাজেন্দ্র মোহন সাহার কোনো অস্তিত্ব নেই। 40 পরের পেজে তবে 60-এর দশকের এসএ জরিপে একটি ক্লু পাওয়া গেল। 40 এবং 41 নম্বর খতিয়ানে রাজেন্দ্র মোহন সাহার পিতা মৃত চিন্তাহরণ সাহার নামে 295% জমি রয়েছে। অবাক ব্যাপার হলো, একটি খতিয়ানের জমি বিক্রিযোগ্য নয়। অন্য খতিয়ানের জমির ব্যাপারেও সুনির্দিষ্ট তথ্য নেই ভূমি অফিসে। উনি যে দলিলে যে ইতিহাস বিবরণ দিয়েছে, তাতে বলা যায় যে তার বাবার নামের জমি চিন্তাহরণ। সে মারা যাওয়ার পরে সে একমাত্র যেহেতু ওয়ারিশ, এখন সে আদৌ ওয়ারিশ কিনা, ওয়ারিশ সার্টিফিকেট সঠিক কিনা, এটা যাচাইয়ের বিষয়। দলিলে দেয়া স্থায়ী এবং বর্তমান ঠিকানা ধরে রাজেন্দ্র মোহন সাহাকে খুঁজে বের করার চেষ্টা করি। সাহাটা বংশ, এইটা কিন্তু আমাদের এলাকায় নাই। আমাদের নতুন পাড়া 70-80 বছরের কোনো হিন্দু ছিল না বাপদাদার আমলে। আমরা জানি না যে আমাদের এলাকায় হিন্দু ছিল। আমরা শুনছি 70 সনের বন্যার আগে হিন্দু চলে গেছে আমাদের এলাকায়। কেউ তার হদিস দিতে পারল না। আমরা হাল ছাড়তে রাজি নই। হাজির হই পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে। সার্ভারে এনআইডি নাম্বার দিতেই আরেক কাণ্ড। রাজেন্দ্র মোহনের জায়গায় ভেসে উঠল বরগুনার এক নারীর ছবি আর তথ্য। এমনকি রাজেন্দ্র মোহন সাহার তথ্য সম্বলিত কোনো ভোটার কিংবা নাগরিকের অস্তিত্বই নেই এনআইডি সার্ভারে। রাজেন্দ্র মোহন, তার অস্তিত্ব এই বাংলাদেশে নাই, বাংলাদেশেই নাই, আমি চ্যালেঞ্জ করলাম। বেল্লাল হোসেনের এক সময়ের বেতনভুক্ত কর্মচারী ফিরোজ হাওলাদার
বকেয়া বেতন চাইতে গিয়ে হয়েছেন গুম মামলার আসামি। ও আমার অনেকবার প্রস্তাব দিছে যে অমুক অমুক জমিদাতার নামে থানায় মামলা করো, আমরা এটা করিনি। আমি স্থানীয়ভাবে একটা সালিশ চাইছি, কিন্তু তখন সালিশ করতে যাইয়া দেখি যে আসলে এই জমি কেনার মধ্যে ওনার ভেজাল আছে। এভাবে জাল দলিল তৈরি করে বেল্লাল হোসেন এবং তার স্ত্রী আর তার প্রতিষ্ঠান লেক্সাস ডেভেলপার্সের নামে অন্তত 25 একর জমি কিনেছেন এবং এর 2/3 সরকারি খাসখতিয়ানের জমি। উনি যেই ক্লাইন গেট থেকে টাকাগুলো সে নিছে, এইগুলা দিয়ে হইলো সে শুধু মাস্তান ফিট করিয়া ওই জমি দখল করার জন্য খালি শুধু পায়তারা করে এই কাজ হলে। আর যদি ক্লায়েন্টরা এখন আসে, বিভিন্ন জন আসে, অনেকে হেনস্থ হয়ে চলে গেছে, যারা আসে তার ক্যাডাররা তাদেরকে পিড়ে। বোঝাই যাচ্ছে বিগত 15 বছরে বেল্লাল হোসেনের যা অর্জন তার বেশিরভাগই ছলচাতুরি আর প্রতারণার মাধ্যমে গড়া। এবার পটুয়াখালীর জেলা প্রশাসকের কাছে টিম সার্চলাইট কুয়াকাটায় খাস জমি কেনাবেচা, দলিল জালিয়াতি সহ পর্যটন এলাকায় আবাসন প্রকল্পের নামে গ্রাহকদের সাথে প্রতারণার বিষয়ে কথা হয় তার সাথে। যারা এই ধরনের প্রতারিত হয়েছে তারা আমার কাছে অভিযোগ করলে আমরা আমাদের যে লোকাল যে অথরিটি আছে, আমাদের সহকারী কমিশনার ভূমি আছে, উপজেলা নির্বাহী অফিসার আছেন, তাদের মাধ্যমে তদন্ত করি ও যারা এর সাথে জড়িত থাকুক না তাদের বিরুদ্ধে আইন ও বিধিগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। বেল্লাল হোসেনের অর্থ সম্পদের একটি বিশাল তথ্য ভাণ্ডার জোগাড় করেছি আমরা। জন্মস্থান চট্টগ্রামের মীরের সরাই হলেও কুয়াকাটার পর তার সবচেয়ে বেশি সম্পদের তথ্য মিলেছে শ্বশুরবাড়ি কুষ্টিয়ায়। কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র তমিজউদ্দিন সুপার মার্কেটে 25টি দোকানের মালিক বেল্লাল হোসেন। থানাপাড়া এলাকায় বহুতল ভবন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে যৌথ মালিকানায় 5 তলা একটি ছাত্রাবাস রয়েছে তার। পাশাপাশি জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বেল্লালের বিপুল পরিমাণ জমির তথ্য মিলেছে। রাজধানীর ঢাকাতেও ফ্ল্যাট ও বাণিজ্যিক স্পেস রয়েছে বেল্লাল হোসেন ও তার পরিবারের নামে। মগবাজারের গুলফেশা প্লাজায় 1428 বর্গফুটের ফ্ল্যাট, কাঁঠালবাগানের প্যারাডাইজ শিকদার গার্ডেনে একাধিক ফ্ল্যাট, মিরপুরের সেনপাড়া পর্বতায় একাধিক ফ্ল্যাটের মালিক বেল্লাল হোসেন। সে কিন্তু অত্যাধিক দুরন্ত, অনেক চতুর, মানে সে দেখায় যে সে অনেক বড় ব্যবসায়ী। এটা দেখানোর পর সেখান থেকে কিছু লোক আসে তার সাথে ব্যবসা করতে, আবার কিছু লোক আসে তার থেকে জায়গা জমিন কিনতে। এভাবে কিন্তু সে পর্যায়ক্রমে কিন্তু প্রতারণা করে যাচ্ছে। অনেক সম্পদ করছে। 18,000 টাকা বেতনের একটা কর্মচারী, সে এত সম্পদ কি কোথা থেকে করবে? যার বাবা একটা কাঠমিস্ত্রি, কিভাবে করবে বলেন তো? একজন বেল্লাল হোসেনের কাছেই সবাই কুপকাত। আইন আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যিনি বছরের পর বছর ধরে অপকর্ম করে যাচ্ছেন, মানতেই হবে বেল্লাল হোসেন পাকা খেলোয়াড়। তবে তার সবচেয়ে বড় ভুল ছিল গুমের নাটক সাজানো। এইভাবে আপনার নরপশুরা, এই হায়নারা এইভাবে ধরে নিয়ে আপনার মানে জামা টামা ছিঁড়ে টিড়ে নিয়ে, চোখ তো বাঁধা, এইভাবে নিয়ে আপনার গলা টলা পাড়াপুরা দিয়ে নিয়ে যায়। তো আমি তো জানি না সে কে, তার পরিবার কোথায় আমি জানি না, কিন্তু যখন বলে যে ভাইরা আপনাদের কাছে আমরা বিচার দিয়ে গেলাম, গুমের মতো সংবেদনশীল বিষয়কে যারা প্রতারণার হাতিয়ার বানায় তা প্রকৃত ভুক্তভোগীদের প্রতি শুধু অবিচারই নয়, দুর্বল হয় ন্যায় বিচারের ভিত্তিও। মানবাধিকার লঙ্ঘনের এই ভয়ঙ্কর বাস্তবতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে মিথ্যার ছায়ায়। এই ধরনের অপব্যবহার শুধু অপরাধী নয়, নৈতিকতার বিরুদ্ধেও নির্মম আঘাত।